শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙ্গা সংবাদে। আপনাদের সঙ্গে আছি নাবিলা ফেরদৌস। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সহজ জয় কঠিন করে জিতে টি-20 বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ। বোলারদের নৈপুণ্যে শ্রীলঙ্কাকে হারালো 2 উইকেটে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে দেশকে এগিয়ে নেয় নতুন বাজেটের লক্ষ্য, বললেন ওবায়দুল কাদের। বাস্তব নির্দেশনার ঘাটতির কথা বলছে গবেষণা সংস্থা সানেম। যমুনার ভয়াবহ ভাঙনে পাবনার বেড়ায় 5 গ্রামের বিস্তীর্ণ এলাকা নদীতে বিলীন। হুমকিতে ফসলি জমি ও মাঠ সহ অনেক স্থাপনা। টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10:30টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নয়াদিল্লির উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। এর আগে প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরে আসেন উচ্চ পর্যায়ের ব্যক্তিরা। দুপুরে নয়াদিল্লির ভিভিআইপি বিমানবন্দর পালাম বিমান বাহিনী স্টেশনে অবতরণ করেন তিনি। কাল সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর একই দিনে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। টাকার মান বাড়িয়ে মূল্যস্ফীতি কমিয়ে কর্মসংস্থান সৃষ্টি করাই এবারের বাজেটের লক্ষ্য, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাজেট উত্তর দলের প্রতিক্রিয়া জানাতে বঙ্গবন্ধু এভিনিউয়ে আজ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এবারের বাজেট ভারসাম্যমূলক এবং সাহসী। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে ধীরে ধীরে গতিশীল অর্থনৈতিক উন্নয়নের পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া এই বাজেটের লক্ষ্য। বর্তমান সংকটময় বিশ্ব পরিস্থিতিতে ডলারের দাম বৃদ্ধি, সুদের হার ও পরিবহন খরচ বৃদ্ধি এবং টাকার মান কমে যাওয়ার মতো চতুর্মুখী চাপ সৃষ্টি করেছে ডলার সংকট। টাকার মান ধরে রাখতে রিজার্ভ থেকে ডলার খরচ করাই কমেছে রিজার্ভও। এ পরিস্থিতিতে বাজেট বাস্তবায়ন করা চ্যালেঞ্জিং বিষয়, তবে সরকার কাজ শুরু করেছে। কালো টাকা সাদা করার সুযোগের সমালোচনার জবাবে কাদের বলেন, এতে ব্যাংকিং সিস্টেমে বাড়বে অর্থ প্রবাহ এবং টাকা পাচার রোধে রাখবে ভূমিকা। এখানে অনেক অর্থনীতিবিদ আমাদের উপদেষ্টা আছে, তারা সবাই এক বাক্যে এ বাজেটকে পরিমিত সাহসী বাজেট বলে আখ্যায়িত করেছে। একটা চ্যালেঞ্জ আছে, সেটা হলো বাস্তবায়নের চ্যালেঞ্জ আমরাও স্বীকার করি, এবং বাস্তবায়নের চ্যালেঞ্জ অতিক্রম করার জন্য সরকার এরই মধ্যে কাজ শুরু করেছে। খেলাপি ঋণ কমানো, মূল্যস্ফীতিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসা এবং রাজস্ব আয় বাড়ানোর বাস্তবসম্মত কোনো দিক নির্দেশনা নেই বাজেটে। সকালে রাজধানীতে সংবাদ সম্মেলন করে প্রস্তাবিত বাজেট পর্যালোচনা তুলে ধরে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেম। জানায়, বাজেটে করের ব্যবস্থাপনা নিম্ন ও মধ্যবিত্তের উপর চাপ বাড়বে। একই সাথে কালো টাকা সাদা করার প্রস্তাবের সমালোচনা করা হয়। বলা হয়, দুর্নীতির বোঝা নিম্ন ও মধ্যবিত্তের ঘাড়ে এসে পৌঁছেছে। গুরুত্ব কম পেয়েছে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার মতো বিষয়গুলো। এমন পরিস্থিতিতে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া জরুরি। প্রস্তাবিত বাজেটে জিডিপির প্রবৃদ্ধি কিংবা মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব নয় বলে মনে করেন সানেম। যখন আমরা এক ধরনের সংকট বলবো না, বাট অন্তত বলবো যে একটা বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে যখন আমরা আছি, তখন সাধারণ মানুষকে কিছু স্বস্তি দেওয়ার জন্য বাজেটের আকারটা হয়তো আরেকটু কম রাখা যেত। গতানুগতিক পথেই ইনডাইরেক্ট ট্যাক্স, ভিএটি অথবা অন্যান্য সারচার্জের উপরে কিন্তু গুরুত্বটা বেশি দেওয়া হয়েছে, কারণ এই পথটা হচ্ছে খুব সহজ পথ। কারণ কঠিন পথটা হচ্ছে আয়করের জাল বাড়ানো এবং সেখানে যারা ধনী, অতি ধনী, তাদের কাছ থেকে বেশি মাত্রায় কর আহরণ করা।
প্রস্তাবিত বাজেটে উৎসে কর 1% থেকে কমিয়ে 0.5% করার দাবি পূরণ না হওয়ায় হতাশা জানিয়েছে পোশাক খাতের শীর্ষ সংগঠনগুলো। দুপুরে রাজধানীতে পোশাক শিল্পের 3 সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএম এর বাজেট পরবর্তী যৌথ সংবাদ সম্মেলনে একথা উঠে আসে। বক্তারা জানান, জ্বালানি ও শ্রমিকদের মজুরি বৃদ্ধি পেয়েছে, কিন্তু পোশাকের দাম বাড়েনি। এই সময়ে সরকারের চলমান সহায়তা বন্ধ হলে টিকে থাকা কঠিন হবে। তাই নগদ সহায়তা বন্ধ করা হলেও বিকল্প উপায় বের করার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। আমাদের প্রত্যাশা ছিল বাজেটে পোশাক শিল্পের জন্য সহায়ক কিছু নীতি সহায়তা থাকবে, বিশেষ করে উৎস কর 0.5% এ নামিয়ে আনা এবং এটিকে চূড়ান্ত কর আদায় হিসাবে গণ্য করা, যা বাজেটে উঠে আসেনি। এটা আমাদের জন্য হতাশাব্যঞ্জক। যমুনা নদীর ভয়াবহ ভাঙনে পাবনার বেড়া উপজেলার 5 গ্রামের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকিতে পড়েছে বিপুল পরিমাণ ফসলি জমি সহ মুজিব বাঁধ, কমিউনিটি ক্লিনিক, শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান ও মসজিদ সহ বেশ কিছু স্থাপনা। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মিটার রিপোর্ট। চলছে শুষ্ক মৌসুম, সেভাবে নেই স্রোতের তীব্রতা, অথচ এই অসময়ে ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন পাবনার বেড়া উপজেলার যমুনা তীরবর্তী হাটুরিয়া, নাকালিয়া, নতুন ভারেঙ্গা ইউনিয়নের 5 গ্রামের মানুষ। প্রতিদিন নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে বিস্তীর্ণ এলাকা। তিলের ক্ষেত ভেঙে গেছে, তারপর ধানের স্কিম চলে গেছে, তারপরে বাড়ি এসে ধরছে। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। গরুস্থান আছে, মাদ্রাসা আছে, মন্দির আছে, মসজিদ আছে, বাড়িঘর আছে, কারিগর আছে, গরিব গরিব দুঃখী মানুষ আছে, ফসলি জমি আছে, ইত্যাদি ইত্যাদি ভেঙে যাচ্ছে। যমুনার অব্যাহত ভাঙনে গত 15 দিনে নতুন ভারেঙ্গা ইউনিয়নের লেউলাইপাড়া গ্রামের অসংখ্য ঘরবাড়ি, ফসলি জমি, কাঁচা সড়ক ও অবকাঠামো যমুনায় বিলীন হয়ে গেছে। অনেকেই ঘরবাড়ি ভেঙে নিরাপদ আশ্রয়ের সন্ধানে চলে যাচ্ছেন। সমস্ত আবাদি জমিগুলো যে এই কৃষকদের মানে মর্মান্তিক এত অবস্থা দেখে যা ভাষায় প্রকাশ করা যায় না। আমার বাড়ি ক্ষেত খোলা যা ছিল ভেঙে ছুটে গেছে। এখানে একটু জমি আছে, একটু বাড়ি আছে, ভেঙে এলে কোথায় থাকবো? আমার কিন্তু তাহার জায়গা নাই। একই চিত্র হাটুরিয়া, নাকালিয়া ইউনিয়নের চর নাগদা, হাটাইল, আড়ালিয়া, চর সারাশি গ্রামেও। গত 1 মাসে এসব গ্রামে নদীগর্ভে চলে গেছে প্রায় 1/2 বিঘা ফসলি জমি। শুষ্ক মৌসুমে এ ধরনের নজিরবিহীন ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন এলাকার মানুষ। জেনারেল ইতিপূর্বে পানি উন্নয়ন বোর্ডের রাজশাহী, পাবনা এবং বেড়া থেকে অনেক কর্মকর্তারাই আসছেন, কিন্তু আসার পর শুধু কিন্তু আশ্বাস দিচ্ছেন 2-3 দিন বা 5 দিন এইভাবে ভাঙলে আমরা সমস্ত কিছু গ্রাম সহ মানুষ নিঃস্ব হয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ড জানায়, এসব গ্রামের ভাঙন প্রতিরোধে ইতিমধ্যে একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ক্লোজ মনিটরিং করতেছি। আমি নিজেও সরজমিনে ভিজিট করেছি, আমার প্রধান প্রকৌশলী মহোদয় ভিজিট করেছেন। আমাদের জোন থেকে, রাজশাহী জোন থেকে একটা প্রস্তাবনা আমরা প্রেরণ করেছি। সেখানে ওই পয়েন্টে কাজ করার জন্য টাকার সংস্থান আমরা চেয়েছি। এটা অনুমোদন হয়ে আসলে পরে আমরা খুব দ্রুত কাজ শুরু করব। শুষ্ক মৌসুমে এ ভাঙনের জন্য নদী থেকে অপরিকল্পিত অবৈধ বালু উত্তোলনকেই দায়ী করছেন স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। স্থানীয়দের মতে, ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ না নিলে আগামী বর্ষায় এসব গ্রামের আর কোনো অস্তিত্ব থাকবে না। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। এবার রাধুনী সৌজন্যে কোরবানির পশুর হাটের খবর। কোরবানির ঈদের বাকি আর 8 দিন, তাই রাজধানীতে পুরো দমে চলছে পশুর হাট তৈরির কাজ। তবে 2 সিটি কর্পোরেশনেই এবার গতবারের চেয়ে হাটের সংখ্যা কমছে 2টি করে। মোট ইজারা দেওয়া হয়েছে 15টি পশুর হাট। আরো জানাচ্ছেন ওবায়দুল কবির। ইজারা পাওয়ার পরপরই পুরোদমে প্রস্তুত করার কাজ চলছে কোরবানির হাটগুলোর। পশু রাখার জায়গা থেকে শুরু করে ব্যাপারীদের থাকা খাওয়ারও ব্যবস্থা থাকছে হাটগুলোতে। তবে গতবারের চেয়ে এবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় 2টি কমিয়ে ইজারা দেওয়া হয়েছে 6টি পশুর হাট। উত্তরা দিয়াবাড়ি, ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট সংলগ্ন খালি জায়গা, খিলক্ষেতের মস্তুল চেকপোস্ট সংলগ্ন খালি জায়গা, মিরপুরের ইস্টার্ন হাউজিং, ভাটারা সুতিভোলা খাল সংলগ্ন খালি জায়গা ও গাবতলীর স্থায়ী পশুর হাট। ইজারা দেওয়া যায়নি আফতাবনগর ও মোহাম্মদপুরের বসিলায়। তবে হাটের সংখ্যা কমলেও মোট ইজারা মূল্য গতবারের চেয়ে বেড়েছে বলে জানান
প্রধান নির্বাহী কর্মকর্তা। একটা হাট মহামান্য হাইকোর্ট বিভাগের নিষেধাজ্ঞার কারণে ইজারা দিতে পারেনি। অন্য একটি হাট প্রত্যাশিত যে সরকারি দর, সেই দরে কোনো দরপত্র পড়ে। যদিও হাটের সংখ্যা কমেছে ইজারার, বাট রেভিনিউ গতবারের তুলনায় কমবে না আমরা আশা করছি। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 9টি পশুর হাটের ইজারা দেওয়া হয়েছে, যেগুলো হলো উত্তর শাহজাহানপুরের মৈত্রী সংঘের কাছের খালি জায়গা, ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজ ও পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন খালি জায়গা, মেরাদিয়া বাজার, দনিয়া কলেজ সংলগ্ন এলাকা, ধোলাইখাল, আমুলিয়া মডেল টাউন, রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন খালি জায়গা, শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ড সংলগ্ন খালি জায়গা। দরপত্র বিক্রি হয়নি কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন খালি জায়গা ও আফতাবনগরের একাংশের। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এটি করা হয়ে থাকে। সেখানে গতবারের চেয়ে আমাদের রাজস্ব আয় অনেক বৃদ্ধি পেয়েছে এবং সেক্ষেত্রে হাসিল কিংবা প্রতিটি অনুযায়ী পূর্বের যেই নিয়মগুলো ছিল, যেই হারটা ছিল সেটি আছে, এটি কোনো বৃদ্ধি করা হয়নি। কোরবানির পশু বিক্রির পর হাটগুলোর অবকাঠামো ও আবর্জনা দ্রুত পরিষ্কারে ইজারাদারদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানায় 2 সিটি কর্পোরেশন। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জে প্রাণী সম্পদ কর্মকর্তারা কোরবানির পশুর সংখ্যা নিয়ে ভুল তথ্য দিচ্ছেন বলে দাবি করেছেন সেখানকার খামারিরা। সরকারি হিসাবে জেলায় কোরবানির পশুর সংখ্যা গত বছরের তুলনায় বেড়েছে বলা হলেও খামারিরা বলছেন গরুর সংখ্যা কমে গেছে। সিরাজগঞ্জ প্রতিনিধি মাহমুদুল হাসান উজ্জ্বলের রিপোর্টে বিস্তারিত। সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া কান্দাপাড়ায় আধুনিক তালুকদার ডেইরি খামারের পরিচালক জান্নাত তালুকদার। গত বছর তার খামারে 70টি ষাঁড়সহ 1.5 শতাধিক গরু থাকলেও এবছর কোরবানিযোগ্য ষাঁড় গরু শূন্য। 300 গরু নিয়ে 8 বছর আগে যাত্রা করা খামারে কিছু গাভী ছাড়া অধিকাংশ শেড খালি। প্রাণী সম্পদ বিভাগের তথ্যমতে জেলায় 17,000 খামারে ও পারিবারিকভাবে এবার কোরবানির হাটে বিক্রির জন্য পশুপালন করা হয়েছে 6.25 লাখের মতো, যা গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। কোরবানি উপলক্ষে এই জেলায় 6,24,935 গবাদি পশু মজুদ আছে এবং আমাদের এই জেলায় চাহিদা 2,17,000। এর যে উদ্বুদ্ধ যে গবাদি পশু আছে এটি হয়তো এই জেলা থেকে বাইরের জেলা এটি হয়তো বিক্রির জন্য যাবে। এই তথ্য সঠিক নয় বলছেন এই খামারি। আমাদের সিরাজগঞ্জ কুরবানির জন্য লাগবে 2 থেকে 2.5 লাখ গরু, আর সেখানে নিউজ করছে যে 6 লাখ গরু আছে। কেন? আমার খামারেই তো 100 গরু ছিল, এখন আমাদের খামারে 4টা গরু। এবছর কেমন করে বললো যে 6 লাখ গরু যে সিরাজগঞ্জে আছে? সরকারি তালিকা মেলাতে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের 3টি ওয়ার্ডের শিলন্দা, শ্যামপুর, হামকুড়িয়া সহ 7টি গ্রামে গিয়ে দেখা যায় 3,000-এর বেশি পরিবারের মধ্যে বর্তমানে 165 বাড়িতে পশুপালন করে, যেখানে বিক্রি করার মতো গরু রয়েছে 406টি, যা গত বছর ছিল 450 আর তার আগের বছর ছিল 592টি। এমন লসে বেচছি গরু, অর্ধেক দামে আমার বেচছে। ধান তো ঘোষণা দেওয়ার কারণেই পশু যারা পালন করে, যারা কৃষক খামারি, তারা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রত্যেকটা হাউস হোল্ডে হয়তো যাওয়া সম্ভব হয় না, বা যখন ডাটা নেওয়া হয় অনেক সময় তারা থাকেও না, যখন ডাটাটা হয়তো আরেকজন দিয়েছে। এবং ডাটা যেগুলো নেওয়া হয় বেসিক্যালি আমরা ওই এলাকায় যে আছে, এই খাদ্য খরচটা যদি আমরা কমাতে চাই আমাদের কাছাকাছি দিকে আসলে আমাদের বাড়াতে হবে এবং সেটা আমরা কাজ করতেছি। ক্রেতা বিক্রেতাকে সঠিক তথ্য দিলে উভয়ে লাভবান হবেন মত বিশেষজ্ঞদের। প্রকৃত ডাটাটা যদি তারা প্রকাশ করতে পারে তাহলে ক্রেতা এবং বিক্রেতার মাঝে চমৎকার একটা মানে কেনাবেচা হবে এবং ক্রেতা এবং বিক্রেতা ঠকার প্রবণতা দুজনেই কমে যাবে। তবে এখনও সিরাজগঞ্জে কোরবানির পশু কিনতে পাইকারদের দেখা মিলছে না। মাহমুদুল হাসান উজ্জ্বল, মাছরাঙা সংবাদ, সিরাজগঞ্জ। রাসেল ভাইপার বা চন্দ্রপোড়া সাপের আতঙ্কে দিন কাটাচ্ছেন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চরাঞ্চলের মানুষ। গত 3 মাসে এই সাপের ছোবলে 5 জনের মৃত্যু হয়েছে। মানিকগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি গাজী ওয়াজেদ আলমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার 3টি ইউনিয়নকে বিচ্ছিন্ন করেছে পদ্মা নদী। এসব ইউনিয়নের মানুষ পশুপালন ও কৃষির উপর নির্ভরশীল। যে কোনো সময় চন্দ্রবোড়া বা রাসেল ভাইপার সাপের সামনে পড়তে হতে পারে। এই ভয়ে জমিতে কাজে যেতে পারছেন না তারা। সাপের ভয়ে এই জায়গায় আসতে সাহস পায় না কেউ। এখানে জমিগুলো খুব ঘাসযুক্ত, খুব ঘাস হয়, মানুষ কাজ করে, কৃষকরা তাও খুব সাবধানে করে। ধান খেতে থাকে বেশি আর ভুট্টা খেতে আর পানির কিনারে থাকে বেশি। চরের ধান ও ভুট্টার জমি এই বিষধর সাপের আশ্রয়স্থল হলেও বর্ষাকাল ও এর আগেভাগে এগুলো প্রায় চলে আসে লোকালয়ে। গত 3 মাসে এই সাপের ছোবলে মারা গেছেন 5 জন। গত 2 বছর ধরে লেত্রাগঞ্জ, কাঞ্চনপুর ও আজিমনগর এই 3 ইউনিয়নে চন্দ্রবোড়া সাপের উপদ্রব বেশি দেখা দিয়েছে। সাপের আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। সোমবারে রাত 1টার সময় নিছি, বুধবারের দিন যাই রাত 2টার সময় মারা গেছে। টিকমি সব দেওয়া হয়ে গেছে মনে, তারপরে ডাক্তারের হাসপাতালের নাম কেটে দিচ্ছে। মূল ভূখণ্ডের সাথে সরাসরি যোগাযোগ ব্যবস্থা না থাকায় সাপে কাটলেও সঠিক সময়ে চিকিৎসার অভাবে মারা যাচ্ছেন অনেকেই। হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম থাকলেও তেমন কাজে আসছে না, কারণ সাপে কাটা রোগী হাসপাতালে আনতেই চলে যাচ্ছে অনেক সময়। রাসেল ভাইপারের জন্য কয়েকজন লোক মারা গেছে, চিকিৎসার অভাব আছে। এখান থেকে নিতে 6 মাইল 10 মাইল 6 ঘন্টা 7 ঘন্টা লাগে পার হয়ে যাইতে। এখানে আমাদের জরুরি একটা হাসপাতালের দরকার, এইটাই হলো আমাদের সবচেয়ে জরুরি। পেশেন্ট আমাদের এই হরিরামপুর হেলথ কমপ্লেক্সে আসতে আসতে পেশেন্ট অনেকটাই মৃত্যুর মুখে চলে যায়। আমাদের এখানে অ্যান্টিভেনম অ্যাভেলেবল আছে, আমরা অনেকগুলো অ্যান্টিভেনম পেয়েছি। আমরা মানে সাবধানতার জন্য এগুলো রেখেছি, যদি দেওয়া যায় তাহলে আমরা দিচ্ছি পেশেন্টকে। কিন্তু পেশেন্টের অবস্থা অনেক খারাপ হয়ে যাওয়ার পর আমাদের রেফার করতে হচ্ছে। বিভিন্ন সময়ে এলাকাবাসীর মেরে ফেলা সাপ দেখে নিশ্চিত হওয়া গেছে যে এগুলো বিষধর রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া। মাছরাঙা নিউজ ডেস্ক। দুপুরে সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। সহজ জয় কঠিন করে জিতে টি-20 বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ। বোলারদের নৈপুণ্যে শ্রীলঙ্কাকে হারালো 2 উইকেটে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে দেশকে এগিয়ে নেয় নতুন বাজেটের লক্ষ্য, বললেন ওবায়দুল কাদের। বাস্তব নির্দেশনার ঘাটতির কথা বলছে গবেষণা সংস্থা সানেম। যমুনার ভয়াবহ ভাঙনে পাবনার বেড়ায় 5 গ্রামের বিস্তীর্ণ এলাকা নদীতে বিলীন, হুমকিতে ফসলি জমি ও বাঁধ সহ অনেক স্থাপনা। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।